আজ আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেটা শুধুই গল্প নয়, একটা অভিশাপ, একটা চুরি যাওয়া ওড়না আর তার ভয়ঙ্কর ফিরে আসার কাহিনী। চলুন গভীরে যাওয়া যাক। একটা লাইন, শুধু একটা লাইনই যেন পুরো গল্পটাকে ধরে রেখেছে। ভাবুন তো, একটা কথাই 1 বছর ধরে কার্তিকের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই কথাটার মধ্যেই যেন সব ভয় লুকিয়ে আছে। তো গল্পটা শুরু হচ্ছে ঠিক 1 বছর পর। সবাই হয়তো ভেবেছিল যা হওয়ার হয়ে গেছে, দুঃস্বপ্নটা শেষ। কিন্তু অভিশাপ কি আর সময় মেনে চলে? আর রাতটাও ছিল ঠিক আগের মতোই। আকাশে সেই গোল থালার মতো চাঁদ, সেই একই গ্রামের রাস্তা। মনে হচ্ছিল যেন সময়টা 1 বছর এগোয়নি, একই জায়গায় আটকে আছে। আর সাথে আটকে আছে শ্রেয়সীর ভয়, ওর বিনিদ্র রাতগুলো। আর কার্তিকের অবস্থা? সে তো আর আগের মতো নেই। যেই ছেলেটা সবসময় হাসি খুশি থাকত, সে এখন কেমন চুপচাপ মনমোড়া হয়ে গেছে। গত 1 বছরেও পুরোপুরি বদলে গেছে। প্রায়ই নাকি রাতে চিৎকার করে, হাঁপাতে হাঁপাতে ঘুম থেকে জেগে ওঠে। বোঝাই যায় সেই রাতের ভয়টা ওকে এখনও তাড়া করে বেড়াচ্ছে। তো শ্রেয়সী জানালার ধারে বসে আছে, চারদিক নিস্তব্ধ। হঠাৎ করেই একটা চেনা আওয়াজ, কার্তিকের বাইকের শব্দ। কিন্তু এত রাতে, মানে রাত তখন প্রায় 11:15। এই অসময়ে কার্তিকের আশাটা শ্রেয়সীর মনে একটা নতুন ভয় ধরিয়ে দিল। দরজা খুলতেই শ্রেয়সী দেখল কার্তিককে। মুখটা একদম ফ্যাকাশে, চোখের নিচে কালি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল ওর গলার স্বরটা। কোনো আবেগ নেই, একদম যান্ত্রিক। ও শুধু বলল, শেষ করতে হবে শ্রেয়সী, ওড়নাটা ফেরত দিতে হবে। মনে হচ্ছিল যেন কথাগুলো ও বলছে না, ওকে দিয়ে কেউ বলাচ্ছে। শ্রেয়সীর একদমই ইচ্ছে ছিল না, কিন্তু কার্তিকের ওই অবস্থা দেখে ও আর না করতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও ওকে বাইকে উঠতে হল, আর ওরা রওনা দিল ঠিক সেই অভিশপ্ত রাস্তাটার দিকে, যেখান থেকে সব কিছুর শুরু। বাইক যত এগোচ্ছে, পরিবেশটা কেমন যেন আরও থমথমে হয়ে আসছে। বাতাসটা অস্বাভাবিক ঠান্ডা আর ভারী। চারপাশে এমন একটা কবরের মতো নিস্তব্ধতা যে শ্রেয়সীর দম বন্ধ হয়ে আসছিল। ও কার্তিকের পেছনে বসে ভয়ে কাঁপছে, কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস পাচ্ছে না। আর ঠিক তখনই চলন্ত বাইকটা হঠাৎ করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। খট করে একটা আওয়াজ হয়েই সব থেমে গেল। এটা কোনো মেশিনের গণ্ডগোল নয়, এটা অন্য কিছু, যেন কোনো অদৃশ্য শক্তি ওদেরকে জোর করে থামিয়ে দিল। কিন্তু আসল ভয়টা তখন লাগল যখন ওরা জায়গাটা চিনতে পারল। বাইকটা থেমেছে ঠিক সেই জায়গাটায় যেখানে 1 বছর আগে ওরা প্রথমবার ওই মেয়েটাকে দেখেছিল। না, এটা কোনো কাকতালীয় ঘটনা হতেই পারে না। এটা একটা ফাঁদ, আর ওরা সেই ফাঁদে পা দিয়ে ফেলেছে। আর এখান থেকেই শুরু হলো আসল ভয়াবহতা। এরপর যা ঘটল তা হয়তো কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। কার্তিক বাইক থেকে নামা মাত্রই একটা বরফ শীতল বাতাস যেন ওর কানের পাশ দিয়ে বয়ে গেল। আর সেই বাতাসের সাথে ভেসে এলো একটা ফিসফিসানি, ফিরেছিস, ভালো, আজ আমি সম্পূর্ণ হব। গলার স্বরটা কোনো মানুষের ছিল না, মনে হচ্ছিল যেন বাতাস নিজেই কথা বলছে। আর তারপরেই মাটিতে পড়ে থাকা সে সাদা ওড়নাটা নড়ে উঠল। হ্যাঁ, নিজে থেকেই। জ্যান্ত একটা সাপের মতো পাকিয়ে গিয়ে সেটা প্রথমে কার্তিকের হাত, আর তারপর ওর গলাটা পেঁচিয়ে ধরল। কার্তিক ছটপট করছে, শ্বাস নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। শ্রেয়সী ভয়ে চিৎকার করে উঠল, আর ওর চিৎকারের সাথে সাথেই যেন আকাশটাও সাড়া দিল। ঝকঝকে পূর্ণিমার চাঁদটা হঠাৎ করে ঘন কালো মেঘের আড়ালে লুকিয়ে গেল। চারদিকে নেমে এলো মিশমিশে কালো অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে ওরা একা ছিল না। শ্রেয়সী দেখল ওদের পাশেই কেউ একজন দাঁড়িয়ে আছে, একটা আবছা মূর্তি, যার মুখে লেগে আছে একটা ভয়ঙ্কর বিকৃত হাসি। চোখ দুটো যেন দুটো কালো গর্ত, আর কোথা থেকে যেন একটা পচা মরা গন্ধ ভেসে আসছে। তারপর সেই ছায়ামূর্তিটা কথা বলল। ওর গলাটা ছিল বরফের মতো ঠান্ডা আর আবেগহীন। তুমি আমার ওড়না ছুঁয়েছিলে, এখন তুমি আমারই। এটা কোনো অনুরোধ ছিল না, এটা ছিল একটা রায়। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই কার্তিকের শরীরটা একদম নিথর হয়ে গেল। আর সেই ভয়ঙ্কর দৃশ্য, সাদা ওড়নাটা আস্তে আস্তে ওর শরীরের ভেতরে যেন মিশে যেতে লাগল, ঠিক যেন একটা ছায়া ওর শরীরটাকে শুষে নিচ্ছে, গিলে ফেলছে। কিন্তু এখানেই গল্পটা শেষ হয়ে গেলে তো হতোই না। এটা শেষ ছিল না, এটা ছিল আরও ভয়ঙ্কর কিছুর শুরু। কারণ অভিশাপটা শেষ হয়নি, শুধু তার শিকার বদলে গেছে। পরদিন সকাল হলো। গ্রামের লোকেরা দেখল রাস্তার ধারে কার্তিকের বাইকটা পড়ে আছে, একা,
পরিত্যক্ত, যেন গতরাতের ভয়ঙ্কর ঘটনার একমাত্র সাক্ষী হয়ে ওটা দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল বাইকের হেডলাইটটা তখনও জ্বলছিল, আর সিটের ওপরে খুব সুন্দর করে ভাঁজ করে রাখা ছিল একটা সাদা ওড়নার, সেই ওড়নাটা। গ্রামের একজন কৌতূহলবশত ওড়নাটা সরাতেই জমে গেল, কারণ ওড়নাটার নিচে বাইকের সিটের ওপর তাজা রক্ত দিয়ে লেখা ছিল মাত্র কয়েকটা শব্দ, এবার তুই ফিরবি শ্রেয়সী। এই ঘটনাটার শেষে একটাই প্রশ্ন রেখে যায়, একটা অভিশাপ কি কখনো শেষ হয়, নাকি এটা শুধু একজনের থেকে আরেকজনের কাছে হাতবদল হতে থাকে? হয়তো এর উত্তর আমরা কোনোদিনই জানতে পারব না।